আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা বাংলা ব্যাকরণের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে আছে ধ্বনি ও বর্ণ নিয়ে। তো ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমেই তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিই যে ধ্বনি বলতে কী বোঝায় এবং বর্ণ বলতে কী বোঝায়। ধ্বনি হচ্ছে তোমার হচ্ছে যেটা উচ্চারণ হয়, উচ্চারণের রূপ যেটা, সেটাই হচ্ছে ধ্বনি। আর যেটা উচ্চারণ হয় মানে ধ্বনি যেটা, সেই ধ্বনিটার লিখিত রূপই হচ্ছে কি বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ মানে কি বুঝতে পারছো এক কথায়? ওকে, ভেরি গুড। এবার চলো আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে বিস্তরভাবে আলোচনা করি, ঠিক আছে? আর এছাড়াও আমরা এই অধ্যায়ে কিন্তু আলোচনা করব কি নিয়ে, মফলা এবং বফলার উচ্চারণ নিয়ে, মানে উচ্চারণের বিষয়টা আমাদের আলোচ্য বিষয় থাকবে। তো এখানে দেখো আমরা ধ্বনি নিয়ে আলোচনা করি। চলো ধ্বনি ও বর্ণতে ধ্বনি জিনিসটা কি, চলো আমরা দেখি। ধ্বনি কোনো ভাষার, ধ্বনিটা কি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। বুঝতে পারছো? কোনো একটা শব্দকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? শব্দকে বিশ্লেষণ করলে ধ্বনি পাওয়া যায়। আবার রিপিট করছি, শব্দকে বিশ্লেষণ করলে ধ্বনি পাওয়া যায়, মানে এক বা একাধিক ধ্বনির সমষ্টি হচ্ছে কি একটা শব্দ। বুঝতে পারছো? ওয়েল, তো এখন দেখো আমরা তাহলে কি জানলাম, আমরা যদি কোনো শব্দকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা কি পাবো? আমরা ধ্বনি পাবো, ধ্বনি পাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের যে মেইন বিষয়টা ধ্বনির, সেটা। এখন দেখো, কোনো ভাষা উচ্চারণের সময় তোমার শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলাই ধ্বনি। আমরা এগুলা উদাহরণের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? এখন জাস্ট একটু শুনে নাও। আচ্ছা, ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্ট থাকে না। তার মানে ধ্বনি অর্থবোধক না হইলেও হবে, কিন্তু শব্দটা কি হইতে হবে বলো তো? একদম অর্থবোধক হইতে হবে। কারণ কি? কারণ তোমার শব্দের প্রাণ কি বলতো? অর্থ। অর্থই হচ্ছে শব্দের প্রাণ। দেখো, ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি তৈরিতে তাহলে কিসের হাত আছে বা দায়ী কি? বাকযন্ত্র, ঠিক আছে? বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে হচ্ছে যে যন্ত্রগুলো দ্বারা, যে যন্ত্রগুলো মানে হচ্ছে যে প্রত্যঙ্গগুলো দ্বারা, অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় যেসব বাক প্রত্যঙ্গগুলো আমাদের কি ধ্বনি উচ্চারণে সহায়তা করে, অর্থাৎ ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। এই সবগুলাই কিন্তু আমাদের ধ্বনি উচ্চারণে সহায়তা করে। যেমন নাক, তুমি নাক চেপে ধরে কথা বলো, দেখবে কথা বলতে পারবে না। জিহ্বা একেবারে নিচের দিকে ঠেসে ধরে কথা বলার চেষ্টা করো, কথা বলতে পারবে না কিন্তু ভালোভাবে। বুঝতে পারছো? তার মানে এখানে যে প্রত্যেকটা বিষয় আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু বাগ সৃষ্টিতে ভূমিকা রাখে বা বাক সৃষ্টির জন্য দায়ী, বা শব্দ বা ধ্বনি সৃষ্টির জন্য দায়ী। বুঝতে পারছো? আর সবথেকে মেইন জিনিসটা কি? মানুষের ফুসফুসের সাহায্যে শ্বাস ত্যাগ এবং গ্রহণ করে। মানুষের ফুসফুসের সাহায্যে। বুঝতে পারছো? তার মানে আমাদের ফুসফুস কিন্তু বাতাস নেয়, আবার বাতাস বের করে দেয়। বাতাস বের করে দেওয়ার সময় কিন্তু আমরা এই যে ধ্বনিটা, এটা উচ্চারণ করতে পারি। আমাদের যদি ফুসফুসটা বন্ধ থাকতো তাহলে আমরা কোনো রকম কোনো মতে কোনো শব্দ কিন্তু উচ্চারণ করতে পারতাম না। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানাবিধ ধ্বনির সৃষ্টি হয়, এই যে কথাটা বলছে। তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। আচ্ছা, তো কিছু কিছু ধ্বনি আছে যেগুলো আমাদের ভাষায় অর্থহীন, মানে ওই ধ্বনিগুলো দিয়ে কোনো শব্দই তৈরি হয় না আমাদের ভাষার। আবার কিছু কিছু ভাষা আছে যেগুলোতে আমাদের ভাষার কিছু কিছু ধ্বনিও ওই ভাষায় উপস্থিত, ঠিক আছে? তো এই যে ধ্বনিগুলা কি, এইবার আমরা উদাহরণের মাধ্যমে জানবো। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ইংরেজিতে কি? ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। মনে থাকবে, স্বরধ্বনি বলতে কি বোঝায়? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না, অন্যান্য অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। এটা মনে রাখবো অবশ্যই। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি? 7টি। তার মানে প্রত্যেকটা বাংলা ভাষায় যতগুলো ধ্বনি আছে সবগুলো ধ্বনি এই কয়টা, মানে এই 7টা ধ্বনির সহায়তায় কিন্তু উচ্চারিত হয়। বিশেষ করে দেখবে যে অধ্বনি, এটার বা এ ধ্বনি, এগুলার হচ্ছে উচ্চারণটা একটু বেশিই দেখতে পারবে। হ্যাঁ, তবে এই সাতটা ধ্বনি প্রত্যেকটা ধ্বনির ভেতরে আছে, এই জন্য এগুলোকে কী বলা হয়? মৌলিক স্বরধ্বনি। তো স্বর বলতে কি বোঝায়? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখে কোথাও বাধা পায় না। মুখে কোথাও বাধা পায় না মানে কি বোঝো? মানে ওই হাওয়াটা একদম সরাসরি ফুসফুস থেকে শব্দ তৈরি করে বা তোমার হচ্ছে ধ্বনি উৎপন্ন করেই সরাসরি একদম মুখ দিয়ে বাতাসটা বের হয়ে যায়, ঠিক আছে? যেমন এই যে এইগুলো যখন উচ্চারণ করবা, অ, আ, ই, উ, এ, ও, এ, তখন দেখবা যে এগুলো উচ্চারণের সময় মুখ থেকে হাওয়াটা সরাসরি বের হয়ে যাচ্ছে। না হয় তুমি ট্রাই করে দেখো, হ্যাঁ?
আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝায়? ব্যঞ্জন ধ্বনি মানে কি? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যা স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তার মানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে হলে কিসের সাহায্য লাগে? স্বরধ্বনির সাহায্য লাগে। ওই যে বললাম স্বরধ্বনি কয়টা? ৭টা। এই ৭টা স্বরধ্বনি আমাদের ভাষায় প্রত্যেকটা ধ্বনির সাথে উচ্চারিত হয়। বুঝতে পারছো? যেমন আচ্ছা, এখানে দেখো ক, ক, খ, গ, ঘ, প, এদের সবগুলোর সাথে কিন্তু এই ধ্বনিটা উচ্চারিত হতো, কিন্তু উপরে যখন হস চিহ্ন আসে, হস চিহ্নের মানে কি জানো? হস চিহ্নের মানে হচ্ছে তোমার ওইটার সাথে যে এই উচ্চারণটা, ওই উচ্চারণটা কিন্তু এখানে নাই। মানে ওখানে কোনো স্বরধ্বনির কোনো উচ্চারণ নাই। স্বরধ্বনির উচ্চারণ ছাড়া যখন কোনো অক্ষরের নিচে এরকম হস চিহ্ন আসবে, তখন এর মানে এইটা দাঁড়াবে যে ওই যে স্বরধ্বনিটা, ওইটার উচ্চারণ এখানে হচ্ছে না। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। ঠিক আছে? স্বরধ্বনির আশ্রয় নিতে হয়, যে কথাটা বললাম। যেমন ক, এটা উচ্চারণ হয় কেমনে? ক, অ, তাই না? ক, যখন ক উচ্চারণ করবে সেটার সাথে কিন্তু অ উচ্চারণ হয়ে যাবে। গ উচ্চারণের সময় গ হবে, প উচ্চারণের সময় কিন্তু অ উচ্চারণ হবে। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে এটার উচ্চারণ কিন্তু হচ্ছে। এখন দেখো বর্ণটা কি আসলে? বর্ণটা হচ্ছে ধ্বনির এই লিখিত রূপ। ধ্বনি কি? মানুষের মুখ থেকে নিঃসৃত তোমার হচ্ছে বায়ু থেকে সৃষ্টি হয়, হ্যাঁ? এগুলোর কোনো আকার নেই। আকার নেই মানে হচ্ছে এগুলা জাস্ট শ্রবণযোগ্য। ঠিক আছে? শ্রবণযোগ্য মানে কানে শোনা যায়, যে ধ্বনিগুলা কি শুধু কানে শোনা যায়। মানুষ মুখে উচ্চারণ করে এবং শ্রোতারা কি কানে শোনে। আর ভাষায় লিখে প্রকাশ করার জন্য কি ধ্বনিগুলোকে তোমার কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা তোমার লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোকে কি বলা হয়? বর্ণ। কি বলা হয়? বর্ণ। ঠিক আছে? কোনো ভাষা লিখতে এসব আ ধ্বনিদ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে। এই যে বর্ণের একটা আ সংজ্ঞা এখান থেকে পাওয়া যায়। আর যতগুলা একটা ভাষায় টোটাল যতগুলা বর্ণের প্রয়োজন হয়, সকল বর্ণ একসাথে ওই বর্ণ সমষ্টিকে কি বলে? একসাথে বর্ণমালা। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে হচ্ছে অ্যালফাবেট। লেটার, এটা হচ্ছে কি? বর্ণ এটার ইংরেজি শব্দ। বর্ণ এটার ইংরেজি শব্দ কি? লেটার। আর বর্ণমালা এটার ইংরেজি শব্দ কি? অ্যালফাবেট বা বর্ণমালা। বুঝতে পারছো ইংরেজিতে? আচ্ছা, এখানে দেখো একটু আ বাংলা ধ্বনির, যেমন বাংলা ধ্বনি কত প্রকার আমরা দেখলাম, স্বরধ্বনি দেখলাম আমরা কত? ৭টা। কিন্তু স্বরবর্ণ কয়টা? দেখো স্বরবর্ণ কিন্তু ১১টা। ঠিক আছে? স্বরধ্বনি ৭টা হলেও কি স্বরবর্ণ ১১টা। একইভাবে ব্যঞ্জন আম বর্ণ কয়টা বলো তো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টা। আর ব্যঞ্জন ধ্বনি কয়টা বলো তো? ব্যঞ্জন ধ্বনির যদিও এখানে তোমার হচ্ছে হিসাব দেওয়া নাই। তারপরে তোমরা একটু দেখে নিবে, এটা এক্সাক্টলি ৫০টার মতো হতে পারে। হ্যাঁ? তোমরা একটু সার্চ করে দেখবে যে ব্যঞ্জন ধ্বনি কয়টা। যদিও ব্যঞ্জন বর্ণ কয়টা বলো তো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টা। বোঝা গেল? ব্যঞ্জন বর্ণ কয়টা? ৩৯টা। আর স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে ১১টা। ওকে? তো অনেকে কিন্তু এখন ব্যঞ্জন বর্ণ যদি তোমাদেরকে ধরা হয়, তোমরা বড় হয়ে গেছো। এখন কিন্তু অনেকেই বলতে পারবা না। ক থেকে শুরু করে একেবারে তোমার হচ্ছে চন্দ্রবিন্দু পর্যন্ত অনেকেই এখনো বলতে পারবা না। বুঝতে পারছো? সো টোটাল তাহলে কয়টা বর্ণমালা? টোটাল বর্ণমালা কিন্তু ৫০টা। বুঝতে পারছো? টোটাল কয়টা বর্ণমালা? ৫০টা বর্ণমালা। ওকে? তো তার ভিতরে স্বরবর্ণ হচ্ছে ১১টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টা। আচ্ছা, বর্ণমালা, এই যে বর্ণমালা যে কথাটা বলছিলাম, হ্যাঁ? বর্ণমালা বাংলা ভাষাকে লিখে তোমার প্রকাশ করার জন্য টোটাল যত মানে হাইয়েস্ট যত বর্ণের প্রয়োজন হয় বা যতগুলো বর্ণ রয়েছে টোটাল, সেই টোটাল যে বর্ণগুলা, ওই বর্ণগুলাকে একত্রে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। তো টোটাল বর্ণ কতগুলা? ৫০টি। তো ৫০টি বর্ণ নিয়েই হচ্ছে কি বাংলা বর্ণমালা। বুঝতে পারছো? আচ্ছা, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রূপ কয়টা? ২টা। স্বরবর্ণের রূপ কয়টা? ২টা। একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, পূর্ণরূপ মানে কি? বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে সাধারণভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহার হয়। ঠিক আছে? তার পূর্ণরূপ ব্যবহার হয়। যেমন শব্দের প্রথমে বসলে অনেক, আকাশ, ইলিশ। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু সরাসরি অ, আ, ই এইগুলা বসতেছে, তাই না? কিন্তু শব্দের মাঝখানে বসলেও কিন্তু ওই যে রস্বই, উ, রস্যু, আর শব্দের শেষে বসলেই রস্যি, উ, ও। তো তোমার হচ্ছে এই যে পূর্ণরূপগুলা, এই পূর্ণরূপগুলা কিন্তু যেকোনো জায়গায় ব্যবহৃত হতে পারে। শব্দের শুরুতেও ব্যবহৃত হতে পারে, শব্দের মধ্যেও ব্যবহৃত হতে পারে, আবার শব্দের শেষেও ব্যবহৃত হতে পারে। এটা পূর্ণরূপ। পূর্ণরূপ মানে কি? সরাসরি তোমার হচ্ছে ওই বর্ণটা। ঠিক আছে? আর আ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে হচ্ছে তোমার আম যে কার আমরা বলি, বাংলায় কি? বাংলায় আমরা কার বলি, তাই না? যেটা হচ্ছে ১০টি। বর্ণ কয়টা? তোমার স্বরবর্ণ কয়টা? ১১টা। আর তোমার কার কয়টা? কার হচ্ছে ১০টা। তাহলে বাদ কোনটার? অ। ঠিক আছে? অকার হয় না। আ থেকে শুরু করে
ঔকার পর্যন্ত, ঠিক আছে, আ থেকে শুরু করে ঔকার পর্যন্ত। তোমরা তো নিশ্চয়ই জানো এই কার চিহ্নের সাথে সবাই পরিচিত, রাইট? আচ্ছা, আর ব্যঞ্জন বর্ণেরও আবার দুইটা লিখিত রূপ আছে, একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ মানে হচ্ছে তোমার শব্দের প্রথমেও এই যে পূর্ণ আকারে বসে, আবার শব্দের মধ্যেও এই যে পূর্ণ আকারে বা পূর্ণ রূপে বসে, আবার শব্দের শেষেও পূর্ণ রূপে বসছে, ঠিক আছে। আবার সংক্ষিপ্ত রূপ আছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? ফলা বলা হয়, ঠিক আছে। তো ফলা কতটি? 6টি। ওকে, ফলা কতটি? 6টি। দেখো কি কি, আচ্ছা সরি, ফলা কতটি? 6টি। দেখো, ফলা হচ্ছে তোমার দন্তন্য বা মূর্ধন্য ফলা। আচ্ছা, যেমন দেখো যত্ন, দন্তন্যও হতে পারে আবার মূর্ধন্যও হতে পারে, ঠিক আছে। এই যে এই দুইটা কখন কোথায় কোনটা ব্যবহার হয় এটা কিন্তু নতশত বিধানে আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো, ব ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, আর হচ্ছে কি র ফলা, আর হচ্ছে ল ফলা, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলাই ফলা। তাহলে কয়টা? দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে ফলা চিহ্ন কতটা? ফলা চিহ্ন হচ্ছে 6টা, মনে থাকবে। আচ্ছা, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণের স্থান ও ধ্বনি প্রকৃতি অনুযায়ী কিন্তু বিন্যস্ত। তার মানে আমাদের এই যে যতগুলো বর্ণমালা আছে বা যতগুলা তোমার হচ্ছে ধ্বনি আছে, সবগুলো কিন্তু আমাদের একই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে না। এক এক জায়গায় তোমার হচ্ছে উচ্চারিত হয় বা হতে প্রত্যক্ষভাবে সাহায্য করে, সরাসরি সাহায্য করে। এই যে বিভিন্ন স্থান, এই যে এর উপর ভিত্তি করে বিভিন্ন স্থান আছে উচ্চারণের। একটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূল, তালু, ওষ্ঠ বা কি ঠোঁট, মূর্ধা। হ্যাঁ, মূর্ধা, মূর্ধা মানে বোঝো তোমার হচ্ছে মুখের হচ্ছে উপরের যে জায়গাটা। তারপর কণ্ঠ ও তালু, কণ্ঠ ও ওষ্ঠ মানে কি জানো? ঠোঁট। আচ্ছা, দন্ত মানে কি? দাঁত। তোমরা ছোটবেলায় আরবিতে কি মাকড়াস পড়ছো? কারা কারা পড়ছো কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আচ্ছা, তো কিছু কিছু আমাদের কণ্ঠ বা জিহ্বামূল, মানে এটা হচ্ছে আমাদের সরাসরি জিহ্বা, এটার সাথে জড়িত। ক, খ, গ, ঘ, হ্যাঁ, এই দেখো অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ, এগুলো যখন আমরা বলি তখন আমাদের কি সরাসরি আমাদের গলা এবং আমাদের জিহ্বার যে প্রথম অংশটা সেটা কি এটার সাথে জড়িত, ঠিক আছে। আচ্ছা, তালু মানে তোমার হচ্ছে যে মুখ, দাঁতের নিচে যে একটা স্থান আছে সেটা হচ্ছে তালু। ই চ, ছ, 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 ঠিক আছে। তোমার মুখে ওই যে জিভা দিয়ে তুমি একটু উপরে যদি স্পর্শ করার ট্রাই করো তাহলে তুমি তালুটা পেয়ে যাবা। আচ্ছা, চ, ছ, ঝ, ইয়, দেখবা যে এইসব বর্ণগুলো যখন উচ্চারণ করবা তখন তোমার জিহ্বাটা কি তালু স্পর্শ করবে। দেখো, রস্যু, প, ফ, প, ফ, ম, এগুলো যখন উচ্চারণ করবা তখন দেখবা যে তোমার যে ঠোঁট, সেই ঠোঁটকে স্পর্শ করতে বা ঠোঁটটা একটু ফাঁকা হচ্ছে। তুমি ঠোঁট বন্ধ করে কিন্তু এইগুলা কখনোই উচ্চারণ করতে পারবা না, ঠিক আছে। প, ফ, প, ফ, ম, এগুলো কিন্তু তুমি ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে পারবা না। কিন্তু ক, খ, গ, ঘ এগুলো পারবা, কিন্তু ঠোঁট তোমার হচ্ছে ঠোঁটের আকার কেমন হবে বলো তো? ওষ্ঠধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকার তোমার ঠিক এইরকম গোল হয়ে যাবে, ঠিক আছে। ঠোঁটের আকার এরকম গোল হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, মূর্ধান্য, এই যে আমরা বলি না মূর্ধান্য বলি না, তো একটা বলি দন্তন্য, একটা দন্ত, যেই দন্তন্য উচ্চারণে যে তোমার হচ্ছে দন্ত লাগে সেটা কি দন্তান্ন, আর যে উচ্চারণে মূর্ধা লাগে সেটা কি মূর্ধান্য, বুঝতে পারছো? কণ্ঠ ও তালু, দেখো কণ্ঠ ও তালু ব্যবহৃত হয় এ ওই, ও ব্যবহৃত হয় কণ্ঠ ও ওষ্ঠ। তার মানে কিছু কিছু বর্ণ দেখতে পাচ্ছ যে উচ্চারণ হইতে গেলে একাধিক স্থানে কিন্তু প্রয়োজন হয়। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখার সময় তোমরা যদি এই যে বর্ণগুলো উচ্চারণ একটু বুঝে বুঝে পড়ো, মানে একটু প্র্যাকটিক্যালে দেখো যে কোনটা আমার ওষ্ঠ টাচ করছে, কোনটা তালু টাচ করছে, কোনটা কণ্ঠ টাচ করছে, কোনটা মূর্ধা টাচ করছে, মূর্ধা তালু দুইটাই টাচ করছে, কোনটা কণ্ঠ ওষ্ঠ কোনটা টাচ করছে, দন্ত কোনটা টাচ করছে, হ্যাঁ। এগুলা যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। যেমন ত, থ, দ, ধ, দন্ত না, এগুলা কি তোমার জিহ্বা কিন্তু কিসের সাথে লাগবে বলো তো? দাঁতের সাথে লাগবে। সেই জন্য এগুলা কি দন্ত, দন্ত বর্ণ এগুলাকে বলা হয়, বুঝতে পারছো? আর কণ্ঠ আর ওষ্ঠ মিলে কি ও আর ও, ও, এটা কি আমাদের দেখবা যে কি বললাম যে মুখের আকার কেমন হবে তোমার এইরকম হবে। যেখানে তোমার ওষ্ঠ কাজ করবে সেখানে কি মুখের আকার, ঠোঁটের আকার এইরকম ও মানে গোল মতো হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো, বর্ণের উচ্চারণ আমরা একটু দেখি। বর্ণের উচ্চারণ দেখো, বর্ণের উচ্চারণ এর প্রকৃতি দেখো। আ, অ কিন্তু দুই রকম উচ্চারণ হয়। স্বাভাবিক এর মতো উচ্চারণ হয়, আবার কিন্তু ও এর মতো উচ্চারণ হয়। দেখো, অজ, তারপরে হচ্ছে অকাল, অকাল, কথা, শপথ। এখানে দেখো এর উচ্চারণ যেটা, তার মানে ধ্বনি, অধ্বনি যেটা, ধ্বনির উচ্চারণ কিন্তু এর মতোই হচ্ছে। কিন্তু দেখো, তুমি যখন বলবা যে অতি, তখন অতি বলো নাকি? না তো, তুমি অতি বলো, মানে এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। তুমি যখন বলো নদী, তখন তুমি তুমি কি বলো যে
নদী, নদী তো বলো না, নদী বলো। তার মানে অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। অভিধান, এটা কি অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে, কি হচ্ছে কিনা, তাই না? তারপরে দেখো অতনু, আচ্ছা, তারপরে সুমতি, মৌন, মৃগ, দেখো সবগুলোই কিন্তু শেষের উচ্চারণ কি অ এর মতো হচ্ছে। আচ্ছা, দন্ত ন, এই যে দন্ত নর সাথে কিন্তু অধ্বনি আছে, তাই না? গ, মৃগ, এই যে গ এর সাথে কিন্তু অধ্বনি আছে, তাই না? তো ওই অধ্বনিটা তোমার কিসের মতো উচ্চারণ হচ্ছে? ও এর মতো উচ্চারণ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে দেখো আধুনিক উচ্চারণ এরকম দুই রকম, একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ আর একটা হচ্ছে এর মতো উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ হচ্ছে আয়ের মতোই হবে উচ্চারণটা, কিন্তু তোমার একটু পরিবর্তন হয়ে যখন উচ্চারণটা হবে তখন এটার মতো হবে। যেমন দেখো জ্ঞান, বিখ্যাত, দেখো খ্যাত, খাত তো না, বিখ্যাত আমরা বলি নাকি খ্যাত বলি? খ্যাত বলি না। তো এর মতো কিন্তু উচ্চারণটা হচ্ছে, মানে আয়ের উচ্চারণ আয়ের মতো না হয়ে এর মতো হচ্ছে। বুঝতে পারছো একটু কিভাবে চেঞ্জ হয়ে আমাদের ধ্বনিটার যে উচ্চারণটা, এই উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে কীভাবে পরিবর্তিত হয়ে উচ্চারণ হয়? আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে এরও উচ্চারণ কিন্তু রয়েছে একইভাবে। একটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ মানে স্বাভাবিক এর মতোই উচ্চারণ হয়, যেমন একটি, কেক, মেয়ে, বেগুন, মেষ, এগুলো। তারপরে তোমার হচ্ছে এর মতো উচ্চারণ, এক, এক, এই যে আমরা যখন বলি এক, এক, আমরা তো এক বলি না, আমরা কি বলি? আমরা এক বলি। এই যে খেলা, এই যে খেলার এখানে কিন্তু এ কার আছে, এ কারের উচ্চারণ এর মতো না হয় কি হচ্ছে, এর মতো হচ্ছে। আমরা বলি কি খেলা, হ্যাঁ? তারপরে বেলা, বেলা, সব একই রকম, কেন? যেন, হ্যাঁ? দেখো উঙ্গ এর উচ্চারণ, উঙ্গ এর উচ্চারণ কি উঙ্গ এবং অনস্বারের মতো হয়, বাঙালি, রোং, বঙ্কিম, হ্যাঁ, উঙ্গের মতোই হচ্ছে। তারপরে ইয়র উচ্চারণ কি তিন রকম, দেখো ইয়র উচ্চারণ অনেক সময় গ এর মতো হয়, দেখো আমরা গ, সরি, ইয়ই, আম, বর্গ জয় ইয়ই লিখি না? তো ওই সময় কি উচ্চারণটা কেমন হয়? জ্ঞান, মানে গ এর মতো উচ্চারণটা হয়, তাই না? দেখো নয়ের মতো কখন হয় উচ্চারণটা? অঞ্চল, দেখো দৈন্ত নয় চয়ের মতো হচ্ছে অঞ্চল, ইয়র উচ্চারণটা। তারপরে হচ্ছে ব্যঞ্জন, আচ্ছা, স্বতন্ত্র উচ্চারণ মানে ইয়োর মতোই হচ্ছে, যেমন মিও, মিও, মিয়া, দেখছো ইয়োর মতোই উচ্চারণ হচ্ছে এইটা। তো ইয়োর আসল উচ্চারণ কিন্তু এইটা, ইয়ো, মিয়া, মিয়া, এরকম এটার আসল উচ্চারণ। কিন্তু দন্ত নয়ের মতো উচ্চারণ কখন হয়? দন্ত নয়ের মতো উচ্চারণ কখন হয়? যেমন যখন তোমার হচ্ছে চ, ছ, বর্গ চ, এইগুলা যুক্ত থাকে তখন। তারপরে গ এর মতো উচ্চারণ হয় কখন? যখন বর্গ জ প্লাস ইও হয়। বর্গ জ প্লাস ইও যখন হয় তখন কি গ এর মতো উচ্চারণ হয়। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, লাইফের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, হ্যাঁ? আচ্ছা, দেখো তালবস্য, পেটে কাটা মধ্যাংশ এবং দন্তস্ব। তালবস্য মানে তালব্য থেকে উচ্চারণ হয়, পেট খাটা মধ্য মূর্ধাংশ থেকে উচ্চারণ হয়, দন্ত স থেকে উচ্চারণ হয়, হ্যাঁ? আচ্ছা, তালবস্যের উচ্চারণ তালবস্যের মতোই হচ্ছে, দেখো শক্তি, মশা, শ্মশান, হ্যাঁ, সাহিত্য, এগুলো শয়ের মতোই উচ্চারণ হচ্ছে। আচ্ছা, নিশ্চয়, তোমার হচ্ছে তালবস্য এর সাথে চ বা স হলে কি হয়? নিশ্চয়। তারপরে তোমার দন্ত ন বা ন হলে কি হয়? শ্রেণী, হ্যাঁ, শ্রেণী, প্রশ্ন, শ্রম। তারপরে রি অথবা লয়ের সাথে উচ্চারণ হলে কি হয়? তোমার শৃগাল, শ্লোক, এইগুলো হয়, হ্যাঁ? তারপরে যুক্ত তালবস্য প্লাস হচ্ছে ব, ম, অন্তত, এগুলো হলে কি হয়? শ্বাস, শ্বেত, হ্যাঁ, শ্মশান, এগুলো আর কি। আচ্ছা, তারপর শব্দের শেষে তোমার যদি তালবস্য এইগুলো থাকে তাহলে কি হয়? নিঃশ্বাস, বিশ্ব, রশ্মি, এগুলো, হ্যাঁ? আচ্ছা, তালবস্যের মতো উচ্চারণ দেখো মিষ্টান্ন, অনুষ্ঠান, ষষ্ঠী। তারপরে তালবস্য, সরি, দন্তস্ব এর সাথে কি ত এর মতো যদি উচ্চারণ হয়? নিস্তার, দুস্থ, হ্যাঁ? তারপরে হচ্ছে দন্তস্ব যোগ ন যদি উচ্চারণ হয়? স্নান, স্নেহ, হ্যাঁ, এগুলো তোমরা সবাই কিন্তু জানো, উচ্চারণটাও পারো। আচ্ছা, লাস্টলি এই জিনিসটা তোমার হচ্ছে স এর প্রথম উচ্চারণ স্মরণ, হ্যাঁ, স্বর্ণ, আচ্ছা, তারপরে হচ্ছে সর্বস্ব, এই এখানে দেখো দ্বিত্ব উচ্চারণ হচ্ছে কিন্তু এটা, সর্বস্ব, সুস্মিতা, দ্বিত্ব উচ্চারণ হচ্ছে কিন্তু ছয়ের, হ্যাঁ? এবার দেখো ম এবং ব ফলার উচ্চারণ, ম এবং ব ফলার উচ্চারণ, পদের শুরুতে ম থাকলে সেটা কিছুটা ঝোঁক পড়ে, যেমন কি শ্মশান, ঠিক আছে, মানে নাক দিয়ে বের হয়, দেখবা যখন তুমি শ্মশানটা উচ্চারণ করবা এটা সঠিক উচ্চারণ হবে কখন? যখন তুমি এটা নাক দিয়ে উচ্চারণ করবা তখন। শ্মশান, স্মরণ, এইভাবে, হ্যাঁ? তারপরে পদের মধ্যে যখন উচ্চারণ হয় তখন দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে কি জানো? দুইবার উচ্চারণ হয়, যেমন দেখো এই যে তয়ময় দীর্ঘী অন্তস্থ, আত্মীয়, আত্মীয়, তয়ের উচ্চারণ কয়বার হচ্ছে? দ্বিত্ব হচ্ছে। পদ্ম, পদ্ম, দয়ময়, তার মানে এখানে কি দয়ময়, এই উচ্চারণটা কি হয়েছে? দ্বিত্ব, পদ্ম হয়েছে, ঠিক আছে? বিস্ময়, বিস্ময়, দেখো এটার উচ্চারণ দুইবার হয়েছে, তার মানে শয়ের উচ্চারণটা কখন দুইবার হয় সেটাই আর কি। আচ্ছা, আর এইগুলো দেখো তোমার হচ্ছে ম ফলাযুক্ত হলে কি ময়ের উচ্চারণটা বজায় থাকে, যেমন বাগ্মী, এটার উচ্চারণ কিন্তু বাগ্মী হচ্ছে। মৃন্ময়, দেখো ময়ের উচ্চারণটা কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু ময়ের উচ্চারণটা রয়েছে। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে ময়ের উচ্চারণ কয় রকম? একটা হচ্ছে যখন ম থাকে তখন তোমার হচ্ছে আহ, এই এইটা আমাদের নাক দিয়ে বের হবে, ঠিক আছে? শ্মশান যখন শুরুতে বসবে তখন কি হবে? নাক দিয়ে বের হবে, ঠিক আছে, মানে সেই বাতাসটা। আচ্ছা,
কখনো কখনো ময়ের উচ্চারণ অনুচ্চারিত থাকতে পারে শুরুতে যখন বসে। দেখো দন্ত স্বয়ময় দীর্ঘই তয় হয়েছি স্মৃতি, আমরা স্মৃতি এভাবে বলি না, তো ময়ের উচ্চারণ এখানে করি না, ঠিক আছে? এটা স্মৃতি, অর্থাৎ এখানে কিন্তু তোমার ওই যে ময়ের উচ্চারণ সেটা কিন্তু এখানে হচ্ছে না, বুঝতে পারছো? পদের মধ্যে বা শেষে থাকলে কি হয়, তোমার হচ্ছে শব্দ এগুলোর উচ্চারণ কেমন হয়, দ্বিত্ব হয়, ঠিক আছে? তারপরে দেখো এই যে এইগুলার উচ্চারণ এগুলো কেমন হয়, এগুলা হচ্ছে তোমার বাগ্মী বা মৃন্ময়, জন্ম, গুল্ম, হ্যাঁ, এগুলা তোমার হচ্ছে ওই ময়ের উচ্চারণটা কিন্তু থেকেই যায়, ঠিক আছে? মানে বাগ্মী যখন বলছো ময়ের উচ্চারণ করছো না, হ্যাঁ ময়ের উচ্চারণ কিন্তু করছো, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো বয়ের উচ্চারণটা একটু স্পেশাল। দেখো বয়ের উচ্চারণ, শব্দের শুরুতে যখন বয়ের উচ্চারণ হয় তখন সেখানে ঝোঁক পড়বে, মানে সেটা একটু জোর দিয়ে বলবা, যেমন দ্বিত্ব, শ্বাস, স্বজন, দ্বন্দ্ব, ঠিক আছে? একটু জোর দিয়ে আমরা প্রথমে উচ্চারণটা করছি যখন শব্দের শুরুতে ব ফলাটা ব্যবহার হচ্ছে। এবার শব্দের মধ্যে বা শেষে হলে কি হবে, এইটার দ্বিত্ব উচ্চারণ হবে, যেমন বিশ্বাস মাঝে আছে, তাই না? এই জন্য বিশ্বাস, দেখো তালবস্যটা দুইবার উচ্চারণ হচ্ছে। তারপরে পক্ক, কটা দুইবার উচ্চারণ হচ্ছে। অশ্ব, তালবস্যটা দুইবার উচ্চারণ হচ্ছে। তার মানে শব্দের মধ্যে বা শেষে যখন এটা বসে তখন দুইবার উচ্চারণ হয়, যেটার উপরে এই ব ফলাটা বসবে সেটাই কি দুইবার উচ্চারণ হবে, ঠিক আছে? এটা বিল্ল। আচ্ছা, তারপরেরটা দেখো সন্ধিজাত শব্দ, যেমন দিগ্বিজয়, বয়ের উচ্চারণটা এখানে যেমন তেমনই আছে, দিগ্বিজয়, তাই না? দিগবেলা। আচ্ছা, এটা হচ্ছে দিগলয়, দিগ্বলয়, হ্যাঁ, বয়ের উচ্চারণটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যদি সন্ধিজাত হয় তখন, সন্ধি মানে কি, মানে দুইটা শব্দর মিলন যখন হচ্ছে, মিলিত হওয়ার পরে ওই উচ্চারণটা কিন্তু থেকেই যাচ্ছে। এবার শব্দের মধ্যে বা শেষে ব বা হচ্ছে ম ফলার সঙ্গে ব ফলা যুক্ত হলে, যেমন তিব্বত, তিব্বত, লম্ব, এগুলা এগুলা তাহলে কি উচ্চারণ বজায় থাকবে। আর তোমার হচ্ছে শব্দের তোমার হচ্ছে উপসর্গ সঙ্গে শব্দ হচ্ছে যদি ব ফলা যুক্ত থাকে তাহলেও কিন্তু এটার উচ্চারণ হবে উদ্বাস্তু, উদ্বেল, এগুলো, হ্যাঁ। তাহলে কখন তোমার হচ্ছে ব ফলাটা মাঝে মধ্যে যখন ব ফলা থাকবে শব্দের শুরুতে থাকবে বিশেষ করে যখন, তখন একটু ঝোঁক দিয়ে পড়তে হবে। তারপরে মাঝামাঝি যখন থাকবে, মধ্যে যখন থাকবে, তখন যেটার উপরে ব ফলা থাকবে সেইগুলা কি দুইবার উচ্চারণ হবে, হ্যাঁ। যেমন তালবস্যর উপরে দুইবার, তাইলে বিশ্ব, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন সন্ধিজাত হবে, মানে দুইটা শব্দ মিলিত হয়ে যখন একটা শব্দ হবে, তখনও ওই ব ফলার উচ্চারণটা কিন্তু থেকে যাবে। আর যখন শব্দের মধ্যে থাকবে, ঠিক আছে, মধ্যে থাকবে, তখনও কিন্তু ওই দুইবার উচ্চারণ হবে, তিব্বত, লম্ব, এইভাবে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে উপসর্গের সাথে ব এগুলো যদি থাকে তাহলেও ব ফলার উচ্চারণটা থেকে যাবে, বজায় থাকবে, মানে কি ওইখানে ওই ফলাটার উচ্চারণ থাকবে, ঠিক আছে? আই হোপ সবাই বুঝতে পারছো যে এই উচ্চারণটা, বাংলা ভাষার যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোর উচ্চারণটা ঠিক কখন কেমন হবে। আমাদের শব্দে ব্যবহৃত তোমার হচ্ছে বর্ণের উপর ডিপেন্ড করে কিন্তু এই উচ্চারণটা অনেক সময় অনেক রকমের হয়, ঠিক আছে? প্রথমে বসলে একরকম, মাঝে বসলে আরেক রকম, শেষে বসলে হয়তো আরেক রকম, কিংবা এমনও হতে পারে যে কোনো কোনো শব্দের সাথে একরকম উচ্চারণ হচ্ছে, অন্য আরেক শব্দের সাথে আরেক রকম উচ্চারণ হচ্ছে, বুঝতে পারছো? তো উচ্চারণের এই নিয়মগুলো এগুলো তোমাকে জানতে হবে, কখন তোমার হচ্ছে উচ্চারণটা হয়, কখন উচ্চারণটা হয় না, তারপরে কখন উচ্চারণটা দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ হয়, কখন ওই উচ্চারণটা নাক দিয়ে আসে, কখন ওই উচ্চারণটা উজ্জ্ব থাকে বা উচ্চারণটা অনুচ্চারিত থাকে, হ্যাঁ। তো এই সবগুলা উচ্চারণ আমাদেরকে দেখতে হবে, পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই মনে থাকবে।